সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে কাজ করছিলাম। রাতের খাবারের বাসন ধুচ্ছিলাম। স্বামী অফিসে চলে গিয়েছিল। ছোট মেয়ে স্কুলে, বড় ছেলে ঘরে। কাচের বাসন ধুতে ধুতে নিজের চিন্তায় হারিয়ে গিয়েছিলাম। হঠাৎ পিছন থেকে দুটি হাত এসে আমাকে জড়িয়ে ধরল। ছেলে, বুঝলাম আমি। ছেলে বড় হয়েছে, আমাকে আগের মতো আর জড়িয়ে ধরে না। আজ হঠাৎ এভাবে ধরাতে প্রথমে আনন্দ লাগল, কিন্তু পরক্ষণেই সে আমার কানের কাছে মুখ নিয়ে যা ফিসফিস করে বলল, তা শুনে আমার হাত থেকে সাবানের ফেনায় ঢাকা কাচের গ্লাস পড়ে গেল সিঙ্কে। চুরমার হয়ে গেল গ্লাস। তুমি কি পাগল হয়ে গেছ? আমি তার আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে জিজ্ঞেস করলাম। না মা, আমি এখন সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে আছি। আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি আর লুকাতে পারছি না। প্রতিদিন তোমাকে দেখে, তোমার স্পর্শ পেয়ে আমি অস্থির হয়ে উঠি। কিসে আবার আমার হাত ধরতে চাইল, আমি সরে গেলাম। ভাঙা কাচ আমার পায়ে লাগল, রক্ত বেরুতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালিনী দত্ত। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস দত্ত, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর অনন্যা। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। অনন্যা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের জীবন ছিল একেবারেই সাধারণ, যতক্ষণ না সেই ঘটনাটি ঘটেছিল, যে ঘটনাটি আমাদের জীবনের গতিপথকেই পাল্টে দিয়েছিল। আমি কখনোই ভাবিনি যে একটি সাধারণ সকালে রান্নাঘরে বাসন ধোয়ার সময় এমন একটি অসাধারণ আবিষ্কার করে ফেলব, যা আমাদের পারিবারিক ইতিহাসকেই নতুন করে লিখে দেবে। ধীরে ধীরে সেই দিনের ঘটনাগুলো আমার স্মৃতিতে ভেসে উঠছে। সেদিন সকাল ছিল অন্য দিনের মতোই। স্বামী অফিসে চলে গিয়েছিল। ছোট মেয়ে অনন্যা স্কুলে, বড় ছেলে অভিজিৎ ঘরে। বাসন ধুতে ধুতে নিজের চিন্তায় হারিয়ে গিয়েছিলাম। হঠাৎ পিছন থেকে দুটি হাত এসে আমাকে জড়িয়ে ধরল। অভিজিৎ, বুঝলাম আমি। তার এই আচরণে আমি প্রথমে চমকে উঠলেও পরক্ষণেই বুঝতে পারলাম যে কিছু একটা ভীষণ গোলমেলে ব্যাপার ঘটেছে। অভিজিৎ সাধারণত এভাবে আবেগপ্রবণ হয় না। সে আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মা, তুমি বিশ্বাস করবে না আমি কি দেখেছি। দাদুদিদার পুরনো সিন্দুকে যে কাগজপত্র পেয়েছি তা জানলে তুমি আঁতকে উঠবে। আমার হাত থেকে তখনই সাবানের ফেনায় ঢাকা কাচের গ্লাস পড়ে গেল সিঙ্কে। চুরমার হয়ে গেল গ্লাস। ছেলের চোখে ভয় আর উত্তেজনার মিশ্রিত ভাব দেখে আমার বুক ধক করে উঠল। তুমি কি পাগল হয়ে গেছ? কি দেখেছ তুমি? আমি তার আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে জিজ্ঞেস করলাম। না মা, আমি এখন সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে আছি। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু আমি আর লুকাতে পারছি না। দাদু আসলে আমাদের পরিবারের লোক নন। তার আসল পরিচয় সম্পূর্ণ ভিন্ন। সে আবার আমার হাত ধরতে চাইল। আমি হতবিহ্বল হয়ে পড়লাম। ভাঙা কাচ আমার পায়ে লাগল, রক্ত বেরুতে লাগল। আমার শ্বশুর, দেবাশিসের বাবা, অর্থাৎ অভিজিৎ ও অনন্যার দাদু ইতিমধ্যেই মারা গিয়েছিলেন প্রায় ৫ বছর আগে। একজন সম্মানিত শিক্ষক হিসেবে সারা জীবন কাটিয়েছিলেন তিনি। তার মৃত্যুর পর তার সমস্ত জিনিসপত্র আমাদের বাড়ির অব্যবহৃত ঘরে রাখা ছিল। অনেকদিন ধরেই ভাবছিলাম ওই জিনিসগুলো গুছিয়ে রাখব, কিন্তু সময় হয়ে ওঠেনি। অভিজিৎ, তুমি কি বলতে চাচ্ছ? দাদু তো মারা গিয়েছেন অনেক দিন আগে। কি দেখেছ তুমি? আমি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলাম। মা, ওই পুরনো সিন্দুকের মধ্যে আমি কিছু চিঠি পেয়েছি। সেগুলো পড়ে আমি স্তম্ভিত হয়ে গেছি। দাদু আসলে একজন গোপন অভিযাত্রী ছিলেন। শুধু তাই নয়, তিনি একটি অজানা দ্বীপের সন্ধান পেয়েছিলেন যেখানে নাকি এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। অভিজিতের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। স্বামীর বাবা ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক, কিভাবে তিনি একজন গোপন অভিযাত্রী হতে পারেন? এটা কি কোনো রসিকতা? অভিজিৎ, এটা কোনো মজার বিষয় নয়। তোমার দাদু একজন শিক্ষক ছিলেন, কোনো অভিযাত্রী নন, আমি দৃঢ় কণ্ঠে বললাম, যদিও আমার ভিতরটা কেমন যেন অস্থির হয়ে উঠেছিল। মা, আমি মজা করছি না। তুমি নিজে দেখো। ওই চিঠিগুলো, ডায়েরিগুলো, মানচিত্রগুলো, সবকিছু সেখানে রয়েছে। দাদু একটি সম্পদের খোঁজে ছিলেন। এমন একটি সম্পদ যা আমাদের সকলের জীবন বদলে দিতে পারে, অভিজিৎ উত্তেজিত কণ্ঠে বলল। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না।
কিন্তু ছেলের চোখে এমন দৃঢ়তা দেখলাম যে একবার দেখে নেওয়াই ভালো বলে মনে করলাম। পায়ের কাঠ থেকে রক্ত ঝরছিল, সেটা একটা তোয়ালে দিয়ে বেঁধে নিয়ে আমি অভিজিতের সাথে শ্বশুরের জিনিসপত্র রাখা ঘরে গেলাম। কোণা রাখা পুরনো লোহার সিন্দুকটি খোলা ছিল। চারপাশে নানা কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। অভিজিত একটি পুরনো ডায়েরি আমার হাতে তুলে দিল। আমি কাপা হাতে সেটা খুললাম। হলদে হয়ে যাওয়া পাতার উপর ইংরেজিতে লেখা কিছু লাইন চোখে পড়ল। আজ আমি সেই দ্বীপের সন্ধান পেয়েছি। বিশ্বাস করা কঠিন, কিন্তু পুরাণের বর্ণনা অনুযায়ী ওই দ্বীপে রয়েছে এমন একটি মন্দির যার মধ্যে লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের রহস্য। এটা কেবল সম্পদের কথা নয়, এটা ইতিহাসের একটি হারানো অধ্যায়, যা আমাদের পরিবারের সত্যিকারের উত্তরাধিকার। আমি স্তম্ভিত হয়ে গেলাম। এগুলো কি সত্যিই আমার শ্বশুরের লেখা? আমি আরও কয়েকটি পাতা উল্টালাম। চিঠি, মানচিত্র, প্রাচীন কিছু লেখার অনুলিপি, সবকিছুই ছিল সেখানে। সবচেয়ে আশ্চর্যজনক ছিল একটি খাম, যার মধ্যে একটি লকেট ছিল। সোনার তৈরি লকেটটি খুললে দেখা গেল তার ভিতরে একটি ছোট্ট মানচিত্র আঁকা রয়েছে, যা দেখে মনে হচ্ছিল কোনো দ্বীপের। মা, তুমি বুঝতে পারছ? দাদু একটি সম্পদের খোঁজে ছিলেন। আর তার মৃত্যুর আগে তিনি সেটা খুঁজে পেয়েছিলেন, অভিজিত উত্তেজিত কণ্ঠে বলল। অভিজিত, এগুলো হয়তো কোনো উপন্যাসের খোঁজটা। তোমার দাদু লিখতেন, তুমি জানো। আমি যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে বার করার চেষ্টা করলাম। না মা, এগুলো কোনো উপন্যাস নয়। এখানে তারিখ দেওয়া আছে, বাস্তব স্থানের নাম উল্লেখ করা আছে। এমনকি কিছু ছবিও আছে। কি সে আরেকটি ফোল্ডার আমার দিকে এগিয়ে দিল। ভিতরে ছিল কয়েকটি পুরনো ছবি। আমার শ্বশুর, যাকে আমি চিনতাম শুধুমাত্র একজন শান্ত স্বভাবের শিক্ষক হিসেবে, সেই লোকটিকেই দেখলাম সমুদ্রের ধারে, একটি ছোট নৌকায়, অন্য কয়েকজন অচেনা লোকের সাথে। তার চোখে ছিল এমন একটি উজ্জ্বলতা যা আমি কখনো দেখিনি। দাদু দলের সবাইকে বিশ্বাস করতেন না। তিনি লিখেছেন যে তিনি একা যাবেন। কিন্তু তার আগে তিনি চেয়েছিলেন যে আমরা, তার পরিবার, যেন সত্যটা জানতে পারি। তাই তিনি এইসব কাগজপত্র রেখে গিয়েছেন, অভিজিত ব্যাখ্যা করল। কিন্তু তিনি কোথায় গিয়েছিলেন? তিনি তো একটি স্কুলে চাকরি করতেন। তিনি কিভাবে আমি বিভ্রান্ত ছিলাম। ছুটির দিনগুলোতে, গ্রীষ্মকালীন ছুটিতে তিনি একটা অভিযানে বেরিয়ে পড়তেন। কেউ জানত না, এমনকি দিদাও না, অভিজিত বলল। আমার মনে পড়ল শ্বশুর প্রায় বলতেন যে তিনি শৈল শহরে ঘুরতে যাচ্ছেন, পাহাড়ে যাচ্ছেন। আমরা ভাবতাম তিনি প্রকৃতিপ্রেমিক, তাই ঘুরতে ভালোবাসেন। কিন্তু তার এই গোপন জীবন, এটা কিছুতেই বিশ্বাস করা যাচ্ছিল না। কিন্তু এর মানে কি? এখন আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। অভিজিতের চোখে এক অদ্ভুত চমক দেখলাম। মা, আমি চাই আমরা দাদুর অসমাপ্ত কাজ শেষ করি। আমি চাই আমরা সেই দ্বীপে যাই। আমি চমকে উঠলাম। কি বলছো তুমি? এটা পাগলামি। আমরা কিভাবে জানব যে এই দ্বীপটা কোথায়? এমনকি এটা আদৌ আছে কিনা? দাদু সব বিবরণ লিখে রেখেছেন। আমরা সব খুঁজে বের করতে পারব। মা, ভাবো একবার। এটা আমাদের জীবন বদলে দিতে পারে, অভিজিত উৎসাহভরে বলল। আমি মাথা নাড়লাম। না, এটা অসম্ভব। তোমার বাবাকে কি বলবো? অননাকে? আমরা একটা অজানা দ্বীপে যাচ্ছি, যার অস্তিত্ব নিয়েই সন্দেহ আছে। আমরা বাবাকে সত্যটা বলবো। তিনিও আমাদের সাথে আসবেন। মা, এটা আমাদের পারিবারিক উত্তরাধিকার। আমাদের জানা অধিকার আছে। সেদিন সন্ধ্যায় যখন দেবাশিস ফিরে এলো, আমরা তাকে সবকিছু জানালাম। প্রথমে সে হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু ডায়েরি, চিঠি, ছবিগুলো দেখে সেও স্তম্ভিত হয়ে গেল। তার বাবার এই দিকটা সে কখনো জানত না। বাবা কখনো আমাদের কিছু বলেননি। তিনি সবসময় একজন সাধারণ শিক্ষক হিসেবেই থাকতে চেয়েছিলেন আমাদের কাছে। দেবাশিসের গলায় আবেগ ঝরে পড়ল। তারপর শুরু হলো আমাদের অভিযান প্রস্তুতি। মাসখানেক ধরে আমরা আমার শ্বশুরের সমস্ত নোট, চিঠি, মানচিত্র খুঁটিয়ে পড়লাম। ধীরে ধীরে একটি চিত্র ফুটে উঠতে লাগল। দ্বীপটি ছিল বঙ্গোপসাগরের দূরবর্তী অংশে, ভারত ও মায়ানমারের সীমানার মাঝামাঝি একটি অঞ্চলে। সেখানে একটি প্রাচীন মন্দিরের সন্ধান পেয়েছিলেন তিনি, যেখানে নাকি আমাদের পূর্বপুরুষদের একটি গুপ্ত ইতিহাস লুকিয়ে আছে। মন্দিরটা কিসের? আমি জিজ্ঞেস করেছিলাম। দাদু লিখেছেন এটা হিন্দু বুদ্ধ মিলিত ধর্মের একটি মন্দির, যা প্রায় ২৫০০ বছর আগে নির্মিত হয়েছিল। আমাদের পূর্বপুরুষরা ছিলেন সেই মন্দিরের রক্ষক, দেবাশিস ব্যাখ্যা করল। এই তথ্য আমাদের সকলকে আরও বিস্মিত করল। আমরা মধ্যবিত্ত বাঙালি পরিবার।
আমাদের পূর্বপুরুষরা কিভাবে কোনো প্রাচীন মন্দিরের রক্ষক হতে পারেন? তাহলে আমরা কি সত্যিই যাচ্ছি? অনন্যা উৎসাহে ঝলমল করে উঠল। আমরা একে অপরের দিকে তাকালাম। এটা একটা পাগলামি, কিন্তু আমাদের সকলের মধ্যেই এক অদ্ভুত টান অনুভব করছিলাম। দেবাশিস অবশেষে মাথা নাড়ল। হ্যাঁ, আমরা যাব। আমাদের পারিবারিক ইতিহাস উদ্ধার করব গো। এভাবেই শুরু হলো আমাদের অভিযান। একটি ভাড়া করা ট্রলারে করে আমরা রওনা দিলাম সেই অজানা দ্বীপের উদ্দেশ্যে। ক্যাপ্টেন রহমান, একজন অভিজ্ঞ নাবিক, আমাদের গাইড হিসেবে সঙ্গে এলেন। শুরুতে তিনি অবিশ্বাস করেছিলেন, কিন্তু আমার শ্বশুরের মানচিত্র দেখে তিনিও উৎসাহী হয়ে উঠেছিলেন। অদ্ভুত ব্যাপার হল, যত আমরা সেই দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ততই আবহাওয়া খারাপ হতে লাগল। মেঘ ঘনিয়ে এল, সমুদ্র উত্তাল হয়ে উঠল। এমন মনে হচ্ছিল যেন প্রকৃতি আমাদের বাধা দিতে চাইছে। মা, আমি ভয় পাচ্ছি, অনন্যা আমার কাছে এসে ফিসফিস করে বলল। ভয় নেই মা, আমরা সবাই সাথে আছি, আমি তাকে সান্ত্বনা দিলাম, যদিও আমি নিজেও ভয় পাচ্ছিলাম। ক্যাপ্টেন রহমান চিন্তিত স্বরে বললেন, আমরা পথ হারিয়ে ফেলছি। এই দ্বীপটা যেন কোথাও নেই। না, এটা থাকতেই হবে, দেবাশিস দৃঢ় স্বরে বলল। আমার বাবার গবেষণাকে আমি বিশ্বাস করি। আমরা প্রায় হতাশ হয়ে পড়েছিলাম, যখন হঠাৎ ক্যাপ্টেন রহমান চিৎকার করে উঠলেন, ওখানে! আমি দেখতে পাচ্ছি। কুয়াশার মধ্য দিয়ে আমরা একটি ছোট দ্বীপের আকার দেখতে পেলাম। আমাদের হৃদস্পন্দন বেড়ে গেল। এটাই কি সেই দ্বীপ? দ্বীপে নামার পর আমরা দেখলাম এটা প্রায় জনমানবশূন্য। ঘন জঙ্গল, উঁচু-নিচু পাহাড়, আর সমুদ্রের শব্দ ছাড়া আর কিছু নেই। মনে হচ্ছিল যেন আমরা সভ্যতা থেকে 1000 মাইল দূরে চলে এসেছি। এখন কি করব? আমি জিজ্ঞেস করলাম। দেবাশিস শ্বশুরের নোটবুক খুলল। বাবা লিখেছেন মন্দির পাহাড়ের উত্তর দিকে। আমাদের সেদিকে যেতে হবে গু। ক্যাপ্টেন রহমান নৌকা পাহারা দিতে সেখানেই থাকলেন, আর আমরা 4 জন, আমি, দেবাশিস, অভিজিত আর অনন্যা, রওনা দিলাম পাহাড়ের দিকে। দেবাশিস আর অভিজিত নিয়ে এসেছিল সব রকম সরঞ্জাম, টর্চ, কম্পাস, দড়ি, খাবার, পানি। জঙ্গলের মধ্য দিয়ে পথ করে এগোতে এগোতে অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। গাছপালা, পাখি, প্রজাপতি, সবকিছুই যেন একেবারে অন্যরকম। এমন প্রজাতি যা আমি আগে কখনো দেখিনি। অনন্যাও একই কথা বলল। বাবা, এই ফুলগুলো কি? আমি এর আগে কখনো দেখিনি। সে একটি বিশাল, আশ্চর্য সুন্দর নীল ফুলের দিকে ইশারা করল। দেবাশিস মাথা নাড়ল। আমিও জানি না। মনে হচ্ছে এই দ্বীপে এমন প্রজাতি আছে যা বাইরের দুনিয়ায় নেই। 2 ঘণ্টা হাঁটার পর আমরা একটি খাড়া পাহাড়ের সামনে এসে পৌঁছলাম। দেবাশিস উপরের দিকে তাকিয়ে বলল, আমাদের উপরে উঠতে হবে গু। অনন্যা ভয় পেয়ে গেল। আমি পারব না ঘি। আমি তার হাত ধরলাম। পারবি মা। আমরা সবাই সাথে আছি গু। পাহাড়ে ওঠার সময় অবিশ্বাস্য ঘটনা ঘটল। ঠিক মাঝামাঝি জায়গায় পৌঁছতেই আমরা দেখলাম একটি সুড়ঙ্গের মতো পথ। দেবাশিস টর্চ জ্বেলে সেদিকে এগোল। সেই সুড়ঙ্গ আমাদের নিয়ে গেল পাহাড়ের ভিতরে। দাদু লিখেছিলেন একটি পাহাড়ের গুহা সম্পর্কে, কিন্তু এটা তো একেবারে সুড়ঙ্গ, অভিজিত বিস্মিত কণ্ঠে বলল। সুড়ঙ্গ পথ ধরে আমরা এগোতে লাগলাম। হঠাৎ আমরা এক বিশাল প্রশস্ত জায়গায় এসে পৌঁছলাম। টর্চের আলো আমরা দেখলাম সেখানে একটি প্রাচীন মন্দির, পাহাড়ের ভিতরেই। মন্দিরটি বিশাল, কারুকার্যময়, এবং এর সামনে দাঁড়িয়ে আছে একটি বিশাল মূর্তি, অর্ধেক মানুষ, অর্ধেক দেবতার রূপে। এটাই সেই মন্দির। আমরা খুঁজে পেয়েছি, দেবাশিস আনন্দে চিৎকার করে উঠল। আমরা সকলেই স্তম্ভিত হয়ে মন্দিরটির দিকে তাকিয়েছিলাম। তার কারুকার্য, এর বয়স, এর অবস্থান, সবকিছুই ছিল বিস্ময়কর। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ছিল মন্দিরের দরজার উপরে খোদাই করা একটি প্রতীক, হুবহু সেই প্রতীক যা আমার শ্বশুরের লকেটে ছিল। শ্বশুর সত্যি বলেছিলেন। এটাই আমাদের পূর্বপুরুষদের মন্দির, আমি বিটবিট করে বললাম। আমরা সাবধানে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে দেওয়ালে খোদাই করা ছিল অসংখ্য চিত্র। কোনোটা যুদ্ধের, কোনোটা পূজার, কোনোটা প্রাচীন জীবনযাত্রার। আর ঠিক মন্দিরের কেন্দ্রে ছিল একটি বিশাল পাথরের বেদি, যার উপরে রাখা ছিল একটি প্রাচীন বই। ওই বইটা, অভিজিত আঙুল দিয়ে দেখিয়ে বলল। দাদু এটার কথাই লিখেছিলেন গু। দেবাশিস ধীরে ধীরে বেদির কাছে গেল এবং বইটা নিল। এটা ছিল পুরনো চামড়ায় বাধাই করা, পাতাগুলো হলদে হয়ে গিয়েছিল। সে সাবধানে পাতা উল্টাতে লাগল। এটা এটা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, সে বিস্মিত কণ্ঠে বলল। আমাদের বংশ সত্যিই এই মন্দিরের রক্ষক ছিল।
প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষরা ছিলেন জ্ঞানী আর যোদ্ধা, যারা দ্বিভুবনবিদ্যা নামক একটি প্রাচীন বিদ্যার রক্ষক ছিলেন। দ্বিভুবনবিদ্যা কি? আমি জিজ্ঞেস করলাম। এটা একটি প্রাচীন জ্ঞান যা প্রকৃতি আর মানবমনের সংযোগ সম্পর্কিত। এই বিদ্যার সাহায্যে আমাদের পূর্বপুরুষরা প্রকৃতির সাথে সহাবস্থান করতেন। তারা প্রকৃতি থেকে শক্তি আহরণ করতে পারতেন, রোগ সারাতে পারতেন, এমনকি মনের শক্তি দিয়ে নিজেদের নিরাময় করতে পারতেন। বাবা, তাহলে তো আমরাও এই শক্তি পেতে পারি, অভিজিৎ উত্তেজিত হয়ে বলল। দেবাশিস মাথা নাড়ল। এত সহজ নয়। এই বিদ্যা শিখতে বছরের পর বছর লাগে। আর সবচেয়ে বড় কথা, এই বিদ্যা শিখতে হলে মনকে শুদ্ধ করতে হয়, আত্মাকে পবিত্র করতে হয়। অনন্যা বইয়ের পাতাগুলো দেখতে লাগল। এই দেখো, এখানে কিছু আঁকা আছে। দেখতে অনেকটা ব্যায়ামের মতো। সত্যিই পাতায় বিভিন্ন শারীরিক মুদ্রা বা পোজের ছবি আঁকা ছিল, যার সাথে কিছু ব্যাখ্যাও লেখা ছিল। দেবাশিস সেগুলো পড়তে লাগল। এগুলো শক্তি আহরণের মুদ্রা। এই ব্যায়ামগুলো করলে মানুষ প্রকৃতি থেকে শক্তি গ্রহণ করতে পারে। কি? হঠাৎ মন্দিরের ভিতরে একটা অদ্ভুত শব্দ শুনলাম। আমরা চমকে উঠলাম। টর্চের আলো ফেলতেই দেখলাম মন্দিরের একটি কোণে একটি মানুষের আকৃতি। সে ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। কে ওখানে? দেবাশিস কাপা গলায় জিজ্ঞেস করল। আমি তোমাদের অপেক্ষা করছিলাম, একটি শান্ত, গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। আমাদের সামনে এসে দাঁড়ালেন একজন বৃদ্ধ। তার দীর্ঘ সাদা দাড়ি, জ্যোতির্ময় চোখ, গায়ে একটি সাদা আলখাল্লা। তাকে দেখলে মনে হয় তিনি এই মন্দিরেরই একজন। আপনি কে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। আমি রাজীব দত্ত। আমি এই মন্দিরের বর্তমান রক্ষক। তিনি মৃদু হাসলেন। দত্ত? দেবাশিস চমকে উঠল। আমাদেরও পদবী দত্ত। আপনি কি আমাদের আত্মীয়? বৃদ্ধ হাসলেন। হ্যাঁ, আমরা একই বংশের। আমি তোমার বাবার কাকা হই। তিনি আমার সম্পর্কে তোমাদের বলেননি, কারণ আমি বহু বছর আগে এই পথ বেছে নিয়েছিলাম, মন্দিরের রক্ষক হওয়ার পথ। দেবাশিস স্তম্ভিত হয়ে গেল। আপনি আপনি জীবিত? বাবা কখনো আপনার কথা বলেননি? তোমার বাবা অনেক বছর আগে আমাকে খুঁজে পেয়েছিলেন। তিনি আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানতে চেয়েছিলেন। আমি তাকে সবকিছু জানিয়েছিলাম, রাজীব বললেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি একদিন তার পরিবারকে এই সত্য জানাবেন এবং তাদের এখানে নিয়ে আসবেন। দুঃখের বিষয়, তিনি নিজে আসতে পারেননি। কিন্তু তোমরা এসেছ, তার সন্তানেরা। আপনি এতদিন কিভাবে বেঁচে আছেন? আমি পনে জিজ্ঞেস করে ফেললাম, তারপর নিজের প্রশ্নে নিজেই লজ্জিত হয়ে পড়লাম। রাজীব হাসলেন। দ্বিভুবনবিদ্যা। এই বিদ্যার কারণেই আমি দীর্ঘজীবী হয়েছি। প্রকৃতির সাথে সংযোগ, শুদ্ধ জীবনযাপন, আর এই মন্দিরের শক্তি, এসব মিলে আমার আজু বাড়িয়েছে। আমরা অবাক হয়ে তার কথা শুনছিলাম। তিনি আমাদের মন্দিরের আরও ভিতরে নিয়ে গেলেন। সেখানে ছিল আরও অনেক প্রাচীন পুঁথি, মূর্তি, আর একটি অদ্ভুত বস্তু, একটি স্ফটিকের গোলক, যা থেকে নীলাভ আলো বেরুচ্ছিল। এটাই দ্বিভুবনবিদ্যার কেন্দ্রবিন্দু। এই স্ফটিকের মাধ্যমে আমরা প্রকৃতির শক্তি আহরণ করি, রাজীব ব্যাখ্যা করলেন। এই বিদ্যা শিখতে আমাদের কত সময় লাগবে? অভিজিৎ উৎসাহভরে জিজ্ঞেস করল। বছরের পর বছর। কিন্তু সেটা তোমাদের সিদ্ধান্ত। তোমরা চাইলে এখানে থাকতে পারো, আমার কাছে শিখতে পারো। অথবা তোমরা ফিরে যেতে পারো তোমাদের জীবনে, কিন্তু এই জ্ঞান নিয়ে যে তোমরা কারা, তোমাদের বংশ কি অসাধারণ ইতিহাসের অধিকারী, রাজীব বললেন। আমরা একে অপরের দিকে তাকালাম। এটা একটা কঠিন সিদ্ধান্ত। এখানে থাকা মানে আমাদের পুরো জীবন বদলে যাবে। কিন্তু ফিরে যাওয়া মানে এই অসাধারণ জ্ঞান থেকে বঞ্চিত হওয়া। আমরা কি করব? আমি দেবাশিসকে জিজ্ঞেস করলাম। দেবাশিস একটু ভেবে নিয়ে বলল, আমার মনে হয় আমাদের উচিত ফিরে যাওয়া, কিন্তু এই জ্ঞানকে সাথে নেওয়া। আমরা নিয়মিত এখানে আসতে পারি, এই বিদ্যা শিখতে পারি। কিন্তু আমাদের পুরনো জীবনকেও ছেড়ে দেব না। রাজীব একটু হেসে বললেন, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। তোমার বাবার মতোই তুমিও, দেবাশিস। তোমরা যেতে পারো, কিন্তু মনে রেখো, এই মন্দির, এই জ্ঞান, এটা তোমাদের উত্তরাধিকার। তারপর তিনি আমাদের কয়েকটি বই দিলেন, যেগুলো থেকে আমরা দ্বিভুবনবিদ্যার প্রাথমিক শিক্ষা পেতে পারব। আর দিলেন একটি লকেট, ঠিক মন্দিরের প্রতীক আঁকা সেই লকেট, যা আমার শ্বশুরের ছিল। এটা পরে রেখো, এটা তোমাদের রক্ষা করবে, তিনি বললেন। আমরা বিদায় নিলাম রাজীবের কাছ থেকে, প্রতিজ্ঞা করলাম আবার আসব। মন্দির থেকে বেরিয়ে আসার পর আমরা দেখলাম সূর্য ডুবে যাচ্ছে।
আকাশে রঙের খেলা, সমুদ্রের শব্দ, সবকিছু যেন আরও সুন্দর লাগছিল এখন। এটা তাহলে সত্যি? অভিজিৎ বিটবিট করে বলল। আমাদের দাদু একজন অন্বেষক ছিলেন, আর আমরা এক প্রাচীন বিদ্যার উত্তরাধিকারী গু। দাদু সত্যিই অসাধারণ ছিলেন, অনন্যা বলল। যখন আমরা ক্যাপ্টেন রহমানের কাছে ফিরে গেলাম, তখন সন্ধ্যা নেমে এসেছে। তার চোখে মুখে উদ্বেগের ছাপ। আপনারা এত দেরি করলেন। আমি চিন্তিত হয়ে পড়েছিলাম ঘু। আমরা মন্দির খুঁজে পেয়েছি, দেবাশিস উত্তেজিত কণ্ঠে বলল। আর আরও অনেক কিছু গু। আমরা সেই রাতে দ্বীপেই থাকলাম। আকাশে অসংখ্য তারা, চারপাশে নির্জনতা। আমরা সবাই আমাদের এই নতুন আবিষ্কার নিয়ে কথা বলছিলাম, ভবিষ্যতের পরিকল্পনা করছিলাম। আমি দ্বিভুবনবিদ্যা শিখব, তারপর চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করব, অভিজিৎ বলল। আমি মানুষকে সাহায্য করতে চাই। আমি প্রকৃতি রক্ষায় এটা ব্যবহার করতে চাই, অনন্যা বলল। আর তুমি কি চাও, মালিনী? দেবাশিস আমাকে জিজ্ঞেস করল। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, আমি চাই আমাদের পরিবার এই জ্ঞান ধরে রাখুক, এই ঐতিহ্য বাঁচিয়ে রাখুক। আমি আমার শ্বশুরের মতো একজন অন্বেষক হতে চাই। পরদিন সকালে আমরা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ক্যাপ্টেন রহমান ট্রলারে ইঞ্জিন চালু করলেন। আমরা শেষবারের মতো দ্বীপের দিকে তাকালাম। এটা অন্য কোনো স্থান থেকে এত ভিন্ন, এত রহস্যময়। আমরা আবার আসব, দেবাশিস বলল। সমুদ্র পাড়ি দিয়ে আমরা যখন ফিরে এলাম, তখন মনে হলো যেন আমরা আরেক জগৎ থেকে ফিরে এসেছি। আমাদের সাথে ছিল কিছু বই, একটি লকেট, আর অসাধারণ সব অভিজ্ঞতা। বাড়ি ফিরে আমরা প্রতিদিন দ্বিভুবনবিদ্যার চর্চা শুরু করলাম। ছোট ছোট ব্যায়াম, ধ্যান, প্রকৃতির সাথে সংযোগ স্থাপন। ধীরে ধীরে আমরা টের পেলাম পরিবর্তন। আমাদের স্বাস্থ্য আরও ভালো হল, মন প্রশান্ত হল, আর আমরা প্রকৃতির সাথে এক অদ্ভুত সংযোগ অনুভব করতে লাগলাম। কয়েক মাস পর অদ্ভুত একটি ঘটনা ঘটল। অনন্যা স্কুল থেকে ফিরছিল, হঠাৎ একটি মোটরসাইকেল তার দিকে ছুটে আসছিল। কিন্তু ঠিক যখন দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, তখন অনন্যা এক অদ্ভুত শক্তি অনুভব করল। সে তার হাত তুলল, আর দেখল মোটরসাইকেলটি যেন থেমে গেছে। চালক হতভম্ব, অনন্যাও। সেদিন সন্ধ্যায় অনন্যা আমাদের কাছে সব বলল। দেবাশিস বইগুলো খুঁজে দেখল। এটা শক্তি নিয়ন্ত্রণের প্রাথমিক লক্ষণ। দ্বিভুবনবিদ্যার মাধ্যমে আমরা ভৌত জগতে প্রভাব ফেলতে পারি। আমরা বুঝতে পারলাম যে এই বিদ্যা আমাদের ধারণার চেয়েও অনেক শক্তিশালী। আমাদের মধ্যে একে অপরের দিকে তাকালাম, এক নতুন দায়িত্ববোধ অনুভব করলাম। এই শক্তি ব্যবহার করতে হবে সাবধানে, আমি বললাম। আমাদের দায়িত্ব আছে গু। দেবাশিস মাথা নাড়ল। হ্যাঁ, এই শক্তি শুধু ভালো কাজে ব্যবহার করতে হবে। আমাদের পূর্বপুরুষরা এজন্যই এটা গোপন রেখেছিলেন গু। এভাবেই আমাদের জীবন বদলে গেল। দিনের বেলায় আমরা সাধারণ মানুষের মতো কাজ করতাম, অফিস, স্কুল, কলেজ। কিন্তু রাতে আমরা পরিণত হতাম দ্বিভুবনবিদ্যার চর্চাকারী, প্রাচীন একটি ঐতিহ্যের বাহক। মাঝে মাঝে আমরা সেই দ্বীপে ফিরে যেতাম। রাজীবের কাছ থেকে আরও শিখতাম। আমরা জানতে পারলাম যে পৃথিবীতে এমন আরও কিছু পরিবার আছে যারা বিভিন্ন প্রাচীন বিদ্যার রক্ষক। পুরো অভিজ্ঞতা আমাকে পূর্ণ করে তুলল। অন্যরকম একটা আনন্দ। একটি শূন্যতা পূরণ হওয়ার অনুভূতি। একদিন যখন আমি রান্নাঘরে কাজ